ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেজ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 54 বছর আগে 71-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা প্রকৃত স্বাধীনতা নয়, বরং 24কেই প্রকৃত দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মনে করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এখন যারা বক্তৃতা শেষে বলে 71কে ভুলে যাবেন না, তাদের শাসনামলেই 12 থেকে 13 জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী, এমপি বানানো হয়েছে। জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এদিকে জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন 1971 সালে কিছুই হয়নি। সে সময় পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল তারা এখন বড় গলায় কথা বলছে। বিএনপি নেতাদের মতে জুলাই অভ্যুত্থানকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলছেন তারা স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। আর জামায়াতের বলা দ্বিতীয় স্বাধীনতা যাদের নেতৃত্বে এসেছে সেই ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, বিগত 15 বছরে যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, তাদের কাছে হয়তো 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, কিন্তু শেখ হাসিনার আমলে যারা নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা। এভাবে 71 আর 24কে প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখার কি সুযোগ আছে? এই বিতর্কের ভবিষ্যৎই বাকি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, এবং আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। সাইফুল হক, অনেক বড় একটি আসলে বিতর্ক সামনে চলে আসে এবং দিন যত যাচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতা শব্দটি অনেক বেশি পরিচিত হচ্ছে আমাদের কাছে। বিভিন্নভাবে আসলে এনসিপি কিংবা জামায়াত ইসলামী তারা এই দ্বিতীয় স্বাধীনতা শব্দটি ব্যবহার করছেন এবং জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যাতে করে কেউ আসলে আর হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে সেই হুঁশিয়ারি দিয়েছেন যদি কেউ জামায়াতের কার্ড নিয়ে খেলে, এবং সেখানেও দ্বিতীয় স্বাধীনতার কথা এসছে। আমি শুরুটা একটু অন্যভাবেই করতে চাই। আমার হাতে একটি বই আছে, এই বইটিতে খুব স্পষ্টভাবে লেখা আছে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক, দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা। এই বইটি জামায়াত ইসলামী প্রকাশনা করেছে। তাদের প্রকাশিত বইয়ে দ্বিতীয় স্বাধীনতা শব্দটি সুস্পষ্টভাবে লেখা, মানে তারা বারবার নানানভাবে বলার চেষ্টা করছে অবশ্যই 24-এর এই গণঅভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা। কি মনে করেন, দ্বিতীয় স্বাধীনতা বলার সুযোগ কি আছে 71-এর পর আর কোনো কিছু? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচক বৃন্দ আর দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে আমি মানে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এটা তবু ভালো যে তারা দ্বিতীয় স্বাধীনতা বলছেন, কিন্তু এটাকে তৃতীয় স্বাধীনতা বলেননি, কারণ 47 সালে তো একবার আমরা স্বাধীন হয়েছিলাম। তারপরে পাকিস্তানের 23 বছরে আমাদেরকে লড়াই সংগ্রাম করে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গত শতাব্দীর একটা রক্তাক্ত একটা যে স্বাধীনতা সংগ্রাম, তার মধ্য দিয়ে আমরা আমাদের জাতি রাষ্ট্র, আমরা আমাদের স্বাধীনতা সেটা আমরা অর্জন করি। তো তারপরে এখন 24 নিয়ে ধরুন এই যারা কথা বলছেন প্রত্যেকে বিশেষ রাজনৈতিক চিন্তা, দৃষ্টিভঙ্গি, অবস্থান থেকে তারা এখানে কথাটা বলছেন। আপনি যে দলের কথাটা উল্লেখ করলেন 1971 সালে তাদের ভূমিকার ব্যাপারে সবাই জানেন, এবং তারা শুধুমাত্র রাজনৈতিকভাবে পাকিস্তানি হানাদারদেরকে তারা সহযোগিতা করেননি, বরঞ্চ ইতিহাসের সবচেয়ে বড় যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যাকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা তার সহযোগী হিসাবে তারা ভূমিকা পালন করে এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে আপনি জানেন যে কিন্তু এটা নিয়ে 53-54 বছর পার হয়েছে, কিন্তু এই অন্যায়, এই অপরাধের, এই গণহত্যার দলগতভাবে যে বিচারের যে প্রশ্ন সেটা কিন্তু আজ পর্যন্ত অমীমাংসিত আছে এটা, এবং খুবই দুর্ভাগ্যজনক এখনও পর্যন্ত 1971-এর এই মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, এটাকে এখনও পর্যন্ত মেনে নেওয়ার রাজনৈতিক দিক থেকে বলুন, মনস্তাত্ত্বিক দিক থেকে বলুন, বা সাংস্কৃতিকভাবে মেনে নেওয়ার যে বিষয়, সেটা আমরা এখনও পর্যন্ত অনেকের ক্ষেত্রে আমরা দেখছি না। একটা বড় কারণ হচ্ছে এটা যে আমি যেটা বলেছি, আমি অনেক জায়গাতে বলেছি যে কারণ আমরা
ওই অপরাধের কোনো বিচার কার্যত কিছু ব্যক্তির এক ধরনের বিচার আচার হয়েছে, সে বিচার নিয়ে সমালোচনা আছে, ত্রুটি আছে, সেটা একটা প্রশ্ন। কিন্তু সত্যি সত্যি একটা যুদ্ধ অপরাধের যে বিচারটা স্বাধীনতার পরপরই হবার যে ব্যাপারটা ছিল, আমি বলেছি এই বিচারটা কোনো প্রতিশোধের ব্যাপার না। একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে আমাদের যে উত্থান, আমাদের অস্তিত্ব, আমাদের যে ইতিহাসের যে ঐতিহাসিক ন্যায্যতা, সেটা প্রমাণ করবার জন্যও এই সমস্ত বিচারগুলো অত্যন্ত জরুরি ছিল। ফলে অনেকগুলো আনফিনিশড কাজ, অসম্পূর্ণ কাজ আছে। 24-এর গণঅভ্যুত্থান, তো এটা তো যারা এটা বলছেন তারা কিভাবে অংশ নিয়েছেন তারা জানেন, বা দেশবাসী তারা জানেন। এখানে যে লোকগুলো বসে আছেন, আমরা তো 16টা বছর ধরে রাজপথে, এবং আক্ষরিক অর্থে 16টা বছর ধরে রাজপথে, 16 বছর, এবং তাহলে এটা শুধুমাত্র 36 দিন, এটা একটা চূড়ান্ত পর্যায়ে এটার যে একটা রূপ নিয়েছে। কিন্তু পুরো জমিন, পুরো প্রেক্ষিত, পুরো যে অবস্থা তৈরি হওয়া, সেটা কিন্তু 16 বছরের। বিরোধী দলীয় বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলি, গণতন্ত্র মঞ্চ বলি, বা এখানকার রাজনৈতিক দল যারা আছেন, তাদের যে অসাধারণ, তাদের যে লড়াই সংগ্রাম, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি, এবং ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এবং কোর্টের বারান্দায় লক্ষ লক্ষ মানুষ, 1 কোটি মানুষ রাতে তারা বাড়িতে যেতে পারেননি, ঘুমাতে পারেননি। এই প্রেক্ষিতে এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে জুলাই আগস্টের আমাদের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে। এটা ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান। সুতরাং আমরা এর যে ন্যায্যতা, সেটা ছিল এই পুঞ্জীভূত ক্ষোভের আমরা নতুন কোনো দেশ পাই, নতুন কোনো রাষ্ট্র পাইনি। সুতরাং আমরা আমাদের বাংলাদেশ রাষ্ট্র ছিল, যেমন আমরা, আপনি খেয়াল করবেন 82 থেকে 90 পর্যন্ত এরশাদ সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা এরকম একটা মারমুখী লড়াই করেছি। সেই লড়াইও আমি একজন সংগঠক, সেই 9 বছরের আন্দোলন সংগ্রামের। আমরা দাবি করিনি যে সেটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, ঠিক আছে? সেখানেও একটা অসাধারণ একটা লড়াই। এবং তারপরে এবং এখানে এই কথাগুলো আসছে, এটা প্রথমত আবেগ থেকে আসছে, 1, আর 2 হচ্ছে যে এগুলো দ্বারা পুরনো ইতিহাস যাদেরকে বিব্রত করে, পুরনো ইতিহাস যাদেরকে লজ্জায় ডুবিয়ে দেয়, পুরনো ইতিহাস যাদের রাজনৈতিক সামাজিক আদর্শিক ভিত্তিকে যখন প্রশ্নবিদ্ধ করে, তাকে আড়াল করবার জন্য, তাকে ঢেকে রাখবার জন্য আমাদের এবারকার এই ছাত্র শ্রমিক অসাধারণ যে গণঅভ্যুত্থান, তাকে স্বাধীনতা বলা হচ্ছে প্রধানত ওটাকে আড়ালে নেবার জন্য, কিছুটা ঢেকে রাখবার জন্য। এটা করে আসলে আমি বলেছি, আওয়ামী লীগ অনেক সময় ইতিহাসের আওয়ামী লীগ বিকৃতি ঘটিয়েছে, বাড়াবাড়ি করেছে, আমরা তার সমালোচনা করেছি, নিন্দা করেছি। এখন আপনি যেভাবে হাজির করছেন, তাতে কিন্তু অতীতের এই জায়গাটা কিন্তু এটাকে ঢেকে রাখাটা সম্ভব হবে না। নতুন করে আসলে ইতিহাস বিকৃতির আর কোনো সুযোগ নেই, সেটা সুযোগ নেই। আমি মনে করি এবারকার অভ্যুত্থান অসাধারণ একটা সম্ভাবনার জায়গাটা তৈরি করেছে। এর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই বক্তব্যগুলোর ভেতর দিয়ে দুটো জিনিস হচ্ছে রাজনৈতিক থেকে। আমি এই দুটো জিনিসে আসবো, একটা বাক্যটা শেষ করি। প্রথমত, যে যখন নানা প্রশ্নে আমাদের দ্বিমত থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু যখন আপনি স্বাধীনতা, জাতিরাষ্ট্রের প্রশ্নে যখন এসব প্রশ্নগুলো উত্থাপিত হয়, তার মানে আপনি আন্দোলনকামী রাজনৈতিক শক্তিগুলো, জনগণের মধ্যে আপনি আরো বিভক্তি কেন বাড়ছে, যেটাতে আসলে আমি একটু সাদত হোসেন সেলিমের কাছে আসতে চাই। এই যে স্বৈরাচার বিরোধী লড়াই, সেটি আমরা আগেও করেছি, কিন্তু তখন আসলে কেউ কিন্তু দ্বিতীয় স্বাধীনতা দাবি করেননি, যে কথা বলছিলেন আমাদেরকে সাইফুল হক। এখন তাহলে হঠাৎ করে কেন এই গণঅভ্যুত্থানের পর এসে দ্বিতীয় স্বাধীনতা দাবি করতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক সহ যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আসলে এটাকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলছে, একদম মানে সুনির্দিষ্ট কিছু তো তাদের মানে কারণ আছে, যে কারণে তারা প্রথম স্বাধীনতাকে যারা মেনে নিতে পারেনি, তারাই হয়তো এখন দ্বিতীয় স্বাধীনতা বলছে। এটা তো আমরা স্পষ্টভাবে দেখছি। আমরা 90 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমরা অনেককে বলতে শুনেছি যে আমরা 71 দেখিনি, কিন্তু আমরা 90 দেখেছি। আবার 2024 সালে অনেককে বলতে শুনেছি যে আমরা 90 দেখিনি, আমরা কিন্তু 2024 দেখেছি। এবং তখন একটা আবেগ ছিল, সমস্ত আবেগটা ছিল স্বৈরাচারের পতনের, এই যে 15 বছরের যাতাকলে নিষ্পেষিত জনগণের মুক্তির একটা আনন্দময় সময়ে তারা এই কথাগুলো বলেছে। এবং আমরাও আপনার 15 বছর মানে ধারাবাহিকভাবে মাঠে ছিলাম। আমরা মানে হামলা, মামলা, জেল, জুলুম
ইত্যাদি সহ্য করেও আমরা কিন্তু আমরা আন্দোলনে ছিলাম এবং আমরা বিশ্বাস করতাম যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকারকে বিদায় নিতে হবে। সেই কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানটা হয়েছে 36 দিনের গণ অভ্যুত্থান, কিন্তু প্রেক্ষাপট তো আমরা প্রায় 15 বছর যাবৎ আমরা সেটা পালন করেছি। এখন আমি যদি বলি যে অতীতের যে কোনো আন্দোলন বাংলাদেশে মানুষের 47 বলেন, 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন, প্রত্যেকটা আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু আপনার ছাত্র সমাজে অগ্রণী ভূমিকা পালন করে প্রত্যেকটা আন্দোলনে। এখানেও ছাত্র সমাজ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা তাদের সহযোগী হিসেবে ছিলাম, মাঠে ছিলাম, আমরা যান প্রাণ দিয়ে আমরা এই আন্দোলন শরিক ছিলাম। কিন্তু সমস্যাটা হয়ে গেছে এই আন্দোলনের পরে গুটি কয়েকজনের মাথায় একটা উচ্চাকাঙ্ক্ষা জেগে পড়ছে। এই উচ্চাকাঙ্ক্ষার বলি মনে হয় সমস্ত জাতিকে একটা খুব কড়া মূল্য দিতে হতে পারে আমার কাছে মনে হচ্ছে। অল্প কয়েকজনের উস্কানি এবং অল্প কয়েকজন উচ্চাকাঙ্ক্ষাটাকে আমাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। আবার জামায়াত ইসলাম ঠিক যেভাবে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে সেটাকেও কি আসলে আপনি একটি কঠোর বার্তা হিসেবে দেখতে চান নাকি না? না, জামাতে ইসলামের এটাকে হুঁশিয়ারি মনে করি না। জামাতে ইসলাম যার রাজনৈতিক শুরু হয়েছে ঐতিহাসিক বল দিয়ে, এবং প্রত্যেকটা সিদ্ধান্তই তাদের ভুল। যখন যতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত সত্যি বিপরীতে এবং ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা একটা মুক্ত পরিবেশে হয়তো গলা উচকিয়ে কথা বলতে পারছে, যে কথাটা তারা বলতে পারে নাই। এই যে আজকে মনে করেন এই যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই চিলড্রেন পার্টির অনেক চিলড্রেনরা কিন্তু আপনার এই ছাত্রলীগের আশ্রয়প্রশ্রয় ছিল। আমরা যখন মরণপণ লড়াই ছিলাম তারা ছাত্রলীগের আশ্রয়প্রশ্রয় ছিল। এখন এই চিলড্রেন পার্টির নেতারা তো ইতিহাস জানে না। তারা আপনার এই চিলড্রেন পার্টির নেতারা যেসব আস্ফলন করছে এগুলো আসলে রাজনীতিকে একটা কুলুষিত করার জন্য একটা এবং তাদেরকে কয়েকজন উস্কানি দিচ্ছে, একদম সুনির্দিষ্টভাবে উস্কানি দিচ্ছে, এবং এই উস্কানির ফলাফলটা ভালো হবে না। আমরা সবসময় বলছি যে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা জাতীয় সংসদে নির্বাচন চাই। আমাদের মূল আন্দোলনের ফোকাসটা ছিল সেটাই। আপনি কি মনে করেন তাহলে আসলে এই দ্বিতীয় স্বাধীনতাটাও খানিকটা এই ফোকাস থেকে দূরে চলে যাবার কারণে এই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে? না, দ্বিতীয় স্বাধীনতাটা আপনার এরা যে ফোকাসটা দিচ্ছে সেটা জামাতে ইসলাম তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে দিচ্ছে, এবং জামাতে ইসলাম তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে দিচ্ছে। কারণ আমি আবার প্রথমেই বলেছি যে তারা প্রথম স্বাধীনতার বিরোধী ভূমিকা পালন করেছে, একদম পারপাসলি বিরোধী পালন করেছে। রাজাকার বাহিনী গঠন করে, আল শামস আল বদর বাহিনী গঠন করে তারা একদম সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এটা একদম ইতিহাসের অমুক সত্য কথা। এখন যত কথাই তারা বলুক, তাদের মধ্যে হয়তো সেই এটা আছে এখন পর্যন্ত। কিন্তু আপনার এনসিপির অনেকেই কিন্তু আপনার গুপ্ত শিবিরের সংগঠনের সাথে জড়িত ছিল। কথা বলেছেন, এই জায়গাটাতে আমি একটু আসতে চাই। আমি একটু এবি মোশাররফ হোসেন আপনার কাছে আসি। এনসিপির কথা বলছিলেন আমাদেরকে সাদাত হোসেন সেলিম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন 15 বছর যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। খুব স্বাভাবিক অর্থে আমরা যদি দেখি 15 বছর আসলে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে হয়তো বিএনপি, কিংবা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিরোধী দলগুলোর মধ্যে বিএনপি। তার মানে আপনারা কি আসলে আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন, আপনাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল এবং এই কারণেই আপনারা দ্বিতীয় স্বাধীনতার পক্ষে নয়? ধন্যবাদ আপনাকে। আসলে নাহিদ ইসলাম ওনাদের ইদানিং কথাবার্তা যদি আপনি লক্ষ্য করেন, নাহিদ ইসলাম, ওই সাজ্জিদ আলম অথবা হাসনাত আবদুল্লাহ, তাহলে আপনি দেখবেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনেক কথাগুলি এরা বলছে। আজকে বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে তারা প্রশ্ন তুলছে, সংবিধান নিয়ে প্রশ্ন তুলছে, আমাদের যে গণতান্ত্রিক যাত্রাকে নিয়ে আসতে প্রশ্ন তুলছে। আমরা যদি বলি এই যে 26 দিনের আন্দোলনে কি একটা সরকার পড়ে গেছে? মাঠটা তৈরি করেছে কে? আজকে বলছে যে বিএনপি বিরুদ্ধে তাদের ওই ব্যাংক ব্যালেন্স অব্যাহত রাখার জন্য। আমাদের বিরুদ্ধে যে 1,10,000 মামলা হয়েছে, প্রায় 60 লক্ষ আমরা আসামি, 3,000 লোক আমাদের প্রায় মারা গেছে, 600 জন গুম হয়েছে, অসংখ্য লোক আমাদের নিঃস্ব হয়ে গেছে। এর মূল্যটা কি নাহিদ ইসলাম একটু হিসাব করেছেন? বরং আমরা দেখি যে আজকে বাংলাদেশের সেটেল যে বিষয়, যেটা নিয়ে কোনো বিতর্ক নেই, আমাদের স্বাধীনতা যুদ্ধ। কারণ এই যুদ্ধের মাধ্যমে আপনি দেখেন আমরা একটা দেশ পেয়েছি, একটা স্বাধীন একটা পতাকা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। আজকে বাংলাদেশের নাগরিক হিসাবে এই পরিচয় দেওয়ার মতো আমরা আইডেন্টিটি পেয়েছি। সেই একটা সেটেল বিষয়কে নিয়ে আজকে তারা বিতর্ক করছে। আজকে বলছে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতার যুদ্ধ কি একটা জাতির জীবনে কি বারবার আসে?
আজকে যে 24কে যদি আমরা বুঝি, হ্যাঁ 24 আমাদের স্বাধীনতার মূল যে স্পিরিট, মূল যে চেতনা, সেটার অনেক কিছু কেড়ে নিয়েছে শেখ হাসিনা গভর্নমেন্ট 15 বছরে। যেমন আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের যে নাগরিক হিসাবে আমাদের মর্যাদা, সেই মর্যাদা কেড়ে নিয়েছে। তার জন্যই তো আমরা দীর্ঘ 15.5 বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, যার পরিণতিতে আমাদের নেত্রী বেগম খালেদা দীর্ঘ 6.5 বছর জেল কেটেছে। এগুলির কি কোনো মূল্য নাই বাংলাদেশে? অথচ আমরা যদি প্রশ্ন করি, অনেক প্রশ্ন আমরা করতে পারি, কই আমাদের উপর এত নির্যাতন হয়েছে, বিএনপি তো কখনো আন্দোলন প্রত্যাহার করেনি, অথচ আমরা দেখেছি না ডিবি অফিসে কারা আন্দোলন প্রত্যাহার করেছে। এইসব প্রশ্ন কিন্তু আমরা তুলতে চাই, কারণ আমাদের কি কোনো না কোনো ভাবে আপোষ করে বিরোধী রাজনীতি করেছে না। এইটা কি সম্ভব বাংলাদেশে কখন? আপনি দেখেন, একইভাবে দেখেন, আপনি যদি অন্যগুলি বাদ দেন, এই যে 24-এর সময় আন্দোলনের সময় আমরা তো, ওরা বলে আমরা না আন্দোলন, তাহলে আমাদের নেতা আমির খসরু মাহমুদ কেন গ্রেপ্তার হলেন? আমাদের নেতা রিজভী আহমেদ কেন গ্রেপ্তার হলেন? শহীদুদ্দিন চৌধুরী কেন গ্রেপ্তার হলেন? আমরা ঢাকা মহানগরী আমিনুল হক কেন গ্রেপ্তার হলেন? সাইবুল্লাহ নীরব কেন? এইভাবে অসংখ্য লোক সারা বাংলাদেশে, আমাদের প্রায় 422 জন কেন খুন হলেন? অর্থাৎ এগুলিকে তারা যে কথাটি সেলিম ভাই অথবা সাইফুল ভাই বলেছে, যে কেউ আমাদের স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারেনি, আমাদের স্বাধীনতাকে মেনে, যার জন্য তারা নতুন নতুন তত্ত্বপত্র এখন উপস্থাপন করে, জাতিকে একটা বিভ্রান্তর অবস্থায় করতে চায়। কিন্তু এর পরিণতি কিন্তু খুব ভালো হবে। আজকে দেখেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আজকে আপনি বাংলাদেশে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলি আছে, তার আপনি একটা করেন, একটা গবেষণা করেন, দেখেন যে কত % লোক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে, আর কয় % লোক আজকে 24কে দ্বিতীয় স্বাধীনতা বলছে। আপনি দেখেন, যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের সেন্টিমেন্টকে ধারণ করেন, তাহলে আপনাকে তো সংখ্যাগরিষ্ঠের মতামতকে মেনে নেওয়া উচিত। কিন্তু সেদিকে না করে তারা একটা নতুন তত্ত্ব উপস্থান করে জাতির মাঝে একটা বিভ্রান্ত তৈরি করতে চায়। কিন্তু একটা কথা তাদের স্মরণ রাখতে হবে, স্বাধীনতা নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ আপোষ করবে না। যেটা যদি কেউ এই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে দৃষ্টি অন্যদিকে সরাতে চায়, সেটা কিন্তু দেশের জন্য চরম একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে। যে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা আপনি বলছেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, এখন অর্থাৎ 2024 সালে এসে যারা বক্তৃতা শেষে বলেন 71কে ভুলে যাবেন না, তাদের শাসনামলে 12 থেকে 13 জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী এমপি বানানো হয়েছে। এবং সেই উদাহরণ দিয়ে কিন্তু তিনি আবার একটি হুঁশিয়ারিও দিয়েছেন, তাদেরও আসলে তাদের মতন করে যদি কেউ জামাতের কার্ড নিয়ে এখন খেলে, তাদেরকেও আওয়ামী লীগের মতো নির্মমভাবে বিদায় নিতে হবে। বেশিরভাগ রাজনৈতিক দলই তো আসলে এখন বলার চেষ্টা করছেন কোনোভাবে 71কে ভুলে যাওয়ার আসলে সুযোগ নেই। তার মানে কি, আসলে আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি, কি হতে যাচ্ছে, কেন আসলে 71 এবং 2024 মুখোমুখি দাঁড় করাচ্ছি? আমি উত্তর নিব, একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। এবিএম মোশাররফ হোসেন, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, যারা বক্তৃতা শেষে এখন 71কে ভুলে যাবেন না বলেন, তাদের শাসনামলে 12 থেকে 13 জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী এমপি বানানো হয়েছে। অর্থাৎ জামাতের কার্ড নিয়ে আর নতুন করে না খেলার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। না, এখন বিএনপি যখন ক্ষমতা এসেছে, দেখেছেন আপনার যে বিশেষ করে 75-এর পর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পরিবর্তে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সেই সময় বাংলাদেশের মানুষ কেউ যদি ভোটে নির্বাচিত হয়, আপনি তাকে কী বলেন, জনগণের ম্যান্ডেটটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এক, আর আমরা সবসময় একটা সামগ্রিক বাংলাদেশকে, একটা সার্বজনীন বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু কাজ করে। সেক্ষেত্রে যাদেরকে ওনারা বলছে, সুনির্দিষ্টভাবে ওনারা নাম বলুক যে কারা এরা, বরং অনেককে আপনি স্বাধীনতা বিরোধী ট্যাগ দিতে পারেন, কিন্তু বেসিক্যালি তাদের বিরুদ্ধে সেই অপরাধ আছে কিনা। কারণ আওয়ামী লীগের আমরা দেখেছি যে যুদ্ধ অপরাধীর যাদের বিচার হয়েছে, সেখানে কি এইসব লোকগুলি ছিল? এগুলো তো আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। শুধু আজকে বিরোধীদের খাতিরে একটা দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বাহাবা নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, বরং বাংলাদেশের মানুষ জানে যে কারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, কারা গণহত্যার সাথে জড়িত ছিল, কারা পাকিস্তানের দোসর ছিল, এগুলি কিন্তু বাংলাদেশে স্বীকৃত। সুতরাং এই ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। সেই সুযোগ যেমন নেই। সাদাত হোসেন সেলিম, ঠিক 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন গোলাম পরোয়ার বলেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন, তাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। না দেখুন, এখন আসলে তো মানে আমি আগেই বলছি, জামাত ইসলাম একটা অনুকূল পরিবেশ পেয়ে আপনার যে কথাগুলো বলছে, এগুলো আমাদের কাছে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এবং আপনার 71-এর মুক্তিযুদ্ধের সময়
আপনার জামাতে ইসলামের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক দল, ধরুন সেখানে আপনার পিডিপি ছিল, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, তারপর মুসলিম লীগ ছিল, শান্তি বাহিনী ছিল, শান্তি বাহিনীদের রাজনীতি ছিল একরকম, আবার আলবদর আলশাম স্টেটের সম্পূর্ণ ইসলামী ছাত্র সংঘের নেতারাই কিন্তু তারা আপনার আলবদর বাহিনী গঠন করেছে। এখানে যে ব্যাপারটাতে ইঙ্গিত দিয়েছে, ধরেন মানে সেই মুসলিম লীগের যারা শান্তি বাহিনীতে ছিলেন বা আপনার করেছিলেন, তাদের মধ্যে অনেকে পরবর্তীকালে রাজনৈতিকভাবে পুনর্গঠন করেছে। জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রেক্ষিতে তাদের মধ্যে অনেকে কাজ করতে পেরেছে। তো সেই কথাগুলোকে এখন তুলে এনে তারা কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পারছি না। এখানে আপনার প্রথম কথা হলো যে আমরা বারবার বলার প্রেক্ষিতে এবং সারা জাতি বলার প্রেক্ষিতে এবং জামাতে ইসলামের অসংখ্য নেতাকর্মীরা বলার প্রেক্ষিতে কিন্তু জামাতে ইসলাম কখনো ৭১ নিয়ে তাদের যে ভুল হয়েছে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নেই। এবং এক্ষেত্রে জামাতে ইসলাম থেকে অনেকে বেরিয়ে গেছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো লোকেরা বলেছে জামাতকে আমরা ৭১-এর ব্যাপারটা নিয়ে আপনার ক্ষমা চাইতে অনেকবার বলেছি, তারা ক্ষমা চায় নাই। এই বিষয়টাকে সামনে এনে এখন আপনার এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে আপনার চিলড্রেন পার্টির নেতাদেরকে নিয়ে যে কিছু কথাবার্তা বলছে, সেই কথাবার্তাগুলো বলে আসলে আপনার পরিবেশটাকে একটা বিরূপ অবস্থার মধ্যে ফেলছে। এবং তাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আপনার নির্বাচনটাকে প্রলম্বিত করা, সেটা চিলড্রেন পার্টি এবং জামাতে কিন্তু এখন একসাথে কথা নাহিদ ইসলাম কিন্তু আজকে বলেছেন যে যাদের কাছে আসলে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। অর্থাৎ যারা এখন এই দ্বিতীয় স্বাধীনতা বলছেন না, তার মানে কি আসলে এনসিপি কিংবা জামায়াত যারা দ্বিতীয় স্বাধীনতা দাবি করছেন তারা ছাড়া বাকি অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে সবাই লুটপাটের স্বাধীনতাতেই বিশ্বাসী না? এখন এনসিপি নেতারা যে কি পরিমাণ লুটপাটের সাথে জড়িত সেটা তো এখন জাতীয়ভাবে এখন অপ্রকাশ্য রয়ে নেই, একদম একেবারে প্রকাশ্য। হয়তো মিডিয়া সেই ব্যাপারটাকে সামনে আনতে পারছে না, কারণ মিডিয়া আপনার অনেক কিছুই করতে পারছে না এখন এই চিলড্রেন পার্টির নেতাদের আপনার যে তদবির বাণিজ্য, তারপর বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ইত্যাদি যারা মানে হচ্ছে, তারপর তারা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা যে পুরনো পথে হাঁটছে, এ কথা তো আমরা বলার জন্য মানে দেশবাসী তো জিনিসটা উপলব্ধি করছে। কিন্তু আবার নতুনদেরও তো রাজনীতিতে আসার প্রয়োজন আছে। না, নতুনদের রাজনীতি আসার প্রয়োজন আছে, নতুন রাজনৈতিক দলে আসার প্রয়োজন আছে। নতুনদের না, নতুনদেরা তো তারা তো মানে ছাত্ররা তো ছাত্রত্ব শেষ করে যে কোনো জাতীয় রাজনীতিতে যোগদান করতেই পারে, যেমন কোনো সমস্যা নাই। কিন্তু ছাত্রদেরকেই এখন পার্লামেন্টে যেতে হবে, ছাত্রদেরকেই আপনার ভোটার বয়স কমিয়ে আনতে হবে, এই ব্যাপারগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য না। আসলে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগই দায়ী। আওয়ামী লীগ গত ১৫ বছর মুক্তিযুদ্ধটাকে এবং তাদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছে। এই মুক্তিযুদ্ধের পিছনে আপনার জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, জনাব তাজউদ্দিনের প্রশাসনিক দক্ষতা, জেনারেল এমএজি ওসমানী সহ মানে সেই ৯টা সেক্টরের মধ্যে মরণপণ লড়াই, এই ব্যাপারগুলোকে ভুলে গিয়ে এক ব্যক্তিকে তারা দেবতায় পরিণত করেছে, এক ব্যক্তির অঙ্গুলি হেলেন স্বাধীনতা করেছে। এবং তারা অনেকটা মিথ্যাচার করেছে, যেমন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা নিয়ে শেখ মুজিব স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেছেন, এই নিয়ে অসংখ্য ছোট গল্প তারা অবতারণা করেছেন। আপনার অনেক কিছু মানে থাকতে, আমরা একটা দল থাকতে, একটা দলের নেতা থাকতে আপনার ওই ওয়্যারলেসের মাধ্যমে বিডিআরের কাছে বা ইপিআরের কাছে স্বাধীনতা ঘোষণা করার ছোট গল্প হতে আরম্ভ করে ৩০ লক্ষ শহীদ, যেমন আপনারা বলেন ৩০ লক্ষ শহীদ, এই ব্যাপারে আমার তীব্র একটা আপনার আপত্তি আছে। আমরা মানে রাষ্ট্র এখন পর্যন্ত ৫৪ বছর পরেও এই যে শহীদদের সংখ্যা নিরূপণ করতে পারেনি। গতকালকে আমি একটা পত্রিকার মাধ্যমে দেখেছি, মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন যে প্রায় ৬,৫০০ মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, তার মধ্যে ৫,৫০০কে মানে ভাতা দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আর ১,০০০ মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রের দায়িত্ব তাদের খুঁজে বাই করা, রাষ্ট্রের দায়িত্ব প্রতিটা মুক্তিযুদ্ধের সময় শহীদ পরিবারকে সহায়তা করা, শহীদদের তালিকা প্রণয়ন করা। এমনকি নোম্যান্স ল্যান্ডে যে ৩,০০০ মুক্তিযোদ্ধা শহীদ আছেন, নোম্যান্স ল্যান্ড, না ইন্ডিয়া না বাংলাদেশ, একটা সীমান্ত এলাকার মধ্যে তাদেরকে সে সময় কবরস্থ করা হয়েছে। তাদেরকে আজকে ৫৪ বছর বয়সের স্বাধীনতার বয়স, তাদেরকে আমরা এনে কিন্তু আমরা সে যথাযথ মর্যাদা দিতে পারিনি। তারপর আমরা মনে প্রাণে দিলে অন্তরে বিশ্বাস করি যে আমরা ২৩ বছরের শাসন এবং শোষণ বঞ্চনার প্রেক্ষিতে আমরা একটা নতুন দেশ পেয়েছি, নতুন মানচিত্র পেয়েছি, নতুন পতাকা পেয়েছি। কোনো শকুনকে কিন্তু আমরা এই নতুন পতাকাকে, নতুন মানচিত্রকে আমরা খাবলে ধরতে আমরা দিতে পারি না। আমরা মনে করি যে ২৪-এ আমরা যে গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থানটা শুরু হয়েছে আপনার কোটা অথবা বিসিএসের স্বপ্ন দেখা কিছু আপনার স্বপ্ন তরুণের। সেই ক্ষেত্রে আমরা পুরো আন্দোলনটাকে আমরা জনগণের আন্দোলনে পরিণত করেছি। কৃষক, শ্রমিক, আপনার মজুর, মেঠে যারা আছে প্রত্যেকে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। জায়গাটুকু আসলে এখন আমরা সেই ঐক্যের জায়গাটা এখন পর্যন্ত অটুট আছে। আমি আবারও বলছি আপনাকে, গুটি কয়েকজনের উস্কানি এবং গুটি কয়েকজনের আপনার উচ্চাকাঙ্ক্ষা
এবং যারা উস্কানি দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সমস্যা মানে চিন্তা আছে। সাইফুল এবং হক আমরা বিনীতভাবে আবেদন করব যে বাংলাদেশটাকে শান্তি থাকতে দেন, বিদেশে বসে বসে উস্কানিমূলক কথাবার্তা না বলে বাংলাদেশটাকে একটা গণতন্ত্রের পথে হাঁটতে দেন। গণতন্ত্র এবং নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত সংসদ ছাড়া বর্তমানে যে সংকট, এই সংকটের কোনো রকমেরই আসবো আমি আপনার কাছে। আমি একটু সাইফুল হক আপনার কাছে আসছে, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কি আসলে বিদেশে বসে কেউ উস্কানি দিচ্ছে নাকি আসলে এই দ্বিতীয় স্বাধীনতার বিষয়টি নিয়ে আমাদের দেশের ভেতরে বসে নানান রকমের কর্মকাণ্ড করার চেষ্টা করা হচ্ছে? জামায়াতে ইসলামী দাবি করেছে স্বাধীনতার মুক্তিযুদ্ধকে জামায়াতে ইসলামের বিপক্ষে দাঁড় করানো একটি অপপ্রয়াস এবং অপচেষ্টা আসলে করে থাকে, এবং যারা এই ধরনের অপপ্রয়াস অপচেষ্টা করেন তাদের ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সঙ্গে হুবহু মিলে যায়। প্রথম হচ্ছে আপনারা পুরো বিষয়টাকে আপনারা মিডিয়া খুবই এটাকে আপনারা অনেক বেশি ওভার রেটেড আপনারা করছেন। প্রধান ফোকাস, প্রধান মনোযোগ ন্যাশনালি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের যে অপরাধ হয়েছে তার বিচার, যে গণহত্যা তার বিচার। দ্বিতীয়ত প্রশ্ন যেটা এখন সবচেয়ে আলোচিত, যেহেতু আমরা পুরনো ফ্যাসিবাদের জমানায় কেউ ফিরবো না, আমাদের প্রত্যেকেরই পাবলিক কমিটমেন্ট আছে, আমরা রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার আমরা একটা ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের দিকে যাব। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার ভিত্তিতে আমরা বলেছি এবং সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে, এবং সেটা তো এবছরের মধ্যে একটা নির্বাচনের কথা, প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই তারা সেভাবে বিবেচনা করে। এটা হচ্ছে প্রধান আলোচনা, মনোযোগের বিষয়। আপনারা মিডিয়া পাবলিক কোনটা খায়, পাবলিক কোনটা দেখে, কোথাও আপনারা গুড় লাগাতে চান, সেটাকে আপনারা এমন করে ওভার রেটেড করেন যেগুলো মানুষের প্রধান মনোজাগতিক যার যে চিন্তা, তার প্রধান যে বিষয়গুলো, সেগুলোকে অনেক সময় হারিয়ে যায়। আমি আপনার মাধ্যমে আমি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করলাম এই বক্তব্যের মধ্য দিয়ে। এটা একটা, আপনি যে বইটা দেখালেন, আওয়ামী লীগের সময় আমি অসংখ্য বক্তৃতা করেছি, শত শত বক্তৃতা করেছি। 16 বছরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যে বয়ান তৈরি করেছে, এর 90% গণেশ উল্টে গেলে এগুলো ডাস্টবিনে এগুলো যাবে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। এখন যেগুলো তৈরি করা হচ্ছে, আপনি আমাকে যে বইটা দেখালেন, এগুলো হচ্ছে একটা দলের বয়ান। এগুলো দলের, তারা যে একসময় তারা যে অপরাধ করেছেন, অন্যায় করেছেন, তারা খুবই স্ট্রেট দরকার ছিল, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। এবং আপনি যে দলের কথা বললেন, এই দলের তো এখন যারা নতুন প্রজন্ম, গত 54 বছরে যারা দলে যুক্ত হয়েছেন, দলের নেতৃত্বে এসছেন, তাদের তো সে উত্তরাধিকারের দায়, যে দায় লজ্জার, যে দায় অপমানের, যে দায় অস্বীকারের, যে দায়টা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার, সে দায়িত্ব এই প্রজন্ম তো নেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু সে পথে তারা কিন্তু যাচ্ছেন না। পুরো কর্মকাণ্ড হচ্ছে পুরো ইতিহাসটাকে ঢেকে দেওয়া। তো যেটা বলেছি যে এগুলো মানুষ গ্রহণ করছে না, এগুলো দলীয় বয়ান, দলীয় অবস্থানটাকে যৌক্তিক প্রমাণ করবার জন্য। তো এগুলো আবার প্রেক্ষিত পরিবর্তন হলে দেখবেন তখন এগুলো লুকিয়ে কোথায় রাখা হবে, তখন হয়তো এরকম একটা প্রশ্ন। কিন্তু বাংলাদেশে আমরা অতীতে যেগুলো আমরা দেখেছি, বরঞ্চ আমি মনে করি এসব তৎপরতাই অভ্যুত্থানের অর্জনটাকে বরঞ্চ আপনি প্রশ্নবিদ্ধ করছেন। গণঅভ্যুত্থান অসাধারণ যে সম্ভাবনা তৈরি করেছে, সামনের দিকে তাকানোর যে সম্ভাবনা তৈরি করেছে, বরঞ্চ এখানে আপনি বিভক্ত করছেন, ভাগ করছেন, এবং এখানে আপনি সিঙ্গেল আউট করে 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 আপনি পুরো জায়গাটা, আপনি অনৈক্যের জায়গাটাকে আপনি আরও বাড়িয়ে তুলছেন। দল ইন্ডিপেন্ডেন্টলি কথা বলবে, তার নিজস্ব ইডিওলজি আছে, পলিটিক্স ভিশন আছে, কথা বলবে, কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনি যখন শেকড় ধরে টান দেন, তার মানে হচ্ছে যে আপনি কিন্তু এখনও পর্যন্ত আপনি কিন্তু অতীতের সেই আপনি কিন্তু ব্যাগেজগুলো নিয়ে কিন্তু আপনি হাঁটছেন, যেই ব্যাগেজগুলোর ব্যাপারে 53-54 বছরে আপনার এখনও কোনো অনুশোচনা নাই, কোনো পরিষ্কার দুঃখবোধ নাই, কোনো ক্ষমা প্রার্থনা নেই। যে কথা আমরা আওয়ামী লীগ সম্পর্কে আমরা এখন বলছি, 7 মাস পার হলে 8 মাস চলছে, আওয়ামী লীগ এখনও গণহত্যার ব্যাপারে কোনো অপরাধ স্বীকার করেনি, কোনো দুঃখ প্রকাশ করেনি, তাদের কোনো বিব্রত বোধ নাই। বরঞ্চ কিভাবে অভ্যুত্থানের অর্জনটাকে তারা বিসর্জনে যেতে পারে, কত ধরনের নাশকতার ছক বরঞ্চ তারা আঁটছে আর কি। আমি দেখছি একইভাবে। তো এই খেলাগুলো আসলে বন্ধ করা দরকার। এগুলো বন্ধ না হলে আমাদের মধ্যে আরো বিভক্তি, আমরা অর্জনটা বিসর্জনে পরিণত হওয়ার যে আশঙ্কাটা, আমরা যেটা গণতান্ত্রিক উত্তরণে যেতে চাই, আসলে কেউ না কেউ তো এই বিভক্তির রাজনীতি তৈরি করারও চেষ্টা করছেন। আপনি মিডিয়ার কথা বলছিলেন, কিন্তু আসলে এই মুহূর্তে এই দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কিন্তু আমরা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখছি। আমি একটু কথা বলি, আমি আপনার কাছে বিরতিতে যেতে হবে, একটা সুযোগ দেন। একটু আগে সেলিম ভাই যে কথা বলল,
স্বাধীনতার কথা বলছি, মিডিয়ার ব্যাপারে 16 বছরে আমাদের অনেক ক্ষোভ ছিল না। এখন মিডিয়া আপনারা কি স্বাধীনভাবে কি আপনারা কি এখন কথা বলতে পারছেন? আপনারা সেলিম যে ইঙ্গিত করলেন, গত 7 মাসে যা হয়েছে, গত 7 মাসে অসংখ্য যে মানে চুরি, দুর্নীতি, ঘুষ এবং সেখানে নিয়োগ থেকে শুরু করে সাইফুল হক, এখন আসলে সরকারের সমালোচনা ঠিক যেভাবে করা যায় আপনারা 15 বছর সেটিও তো করা সম্ভব হয়নি। আমি বলেছি যে না, কিন্তু এখন আপনারা অন্যভাবে, এখন আপনারা তো অন্যভাবে তো সাইফুল হক, আমার একটা বিরতির সময় হয়েছে। জি, আমরা একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজকাহনে। এ বি এম মোশাররফ হোসেন, সাইফুল হক যেটি বলছিলেন, আসলে কিছু কিছু ইস্যু আছে, হয়তো মিডিয়া সেটিকে অনেক বেশি অতিরঞ্জিত করে প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা বিষয়টি নিয়ে আসলে আমরা দেখেছি নানানভাবে পাল্টাপাল্টি বক্তব্য আসছে, এবং সেটি যথেষ্ট বড় রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই আসলে এভাবে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। মির্জা ফখরুল বলেছেন যারা বলে ৭১ ও ২৪ সমান তারা মুক্তিযুদ্ধ করেনি। মির্জা আব্বাস বলেছেন দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। তাহলে আসলে শুধুই কি মিডিয়ার দোষ দিয়ে আমরা পার পেতে পারি? না, এখন আজকে দেখবেন যে আমরা এখানে আছি, আপনি দেখেন বাংলাদেশের মিডিয়াগুলি একটা নতুন রাজনৈতিক দল, আমরা নতুন দলকে স্বাগত জানাই, এটা কিন্তু সকল রাজনৈতিক দল বলছে যে আমরা নতুন দলকে স্বাগত জানাই, কিন্তু তাদের যে ইম্পর্টেন্স এখন বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, এটা কতটুকু আপনার গণতন্ত্রের মধ্যে পড়ে, এটা তো আপনাকে দেখতে হবে। যে দলটি এখন পর্যন্ত নিবন্ধন নাই, যে দলটির গঠনতন্ত্র নাই, যে দলটি আগামী দিনে কি দর্শন নিয়ে তারা জনগণের সামনে হাজির হবে, সেই কোনো পরিকল্পনা তাদের নাই। এরপরে তারা তো আসলে গণঅভ্যুত্থানের একটি বড় অস্বীকার তো কেউ করে না, জি, সবাই তো তাদের এই গণঅভ্যুত্থানের ভূমিকাটাকে মেনে নিয়েই তো আজকে বলছে ছাত্র গণঅভ্যুত্থান বলা হচ্ছে। আপনি এদেরকে অস্বীকার করেনি, এবং আপনি দেখেন এদের কর্মকাণ্ড সবাই কিন্তু সমর্থন দিয়েছে যে এই আন্দোলনটা আপনি এখন দেখেন, এখন কিন্তু অনেক তারাও স্বীকার করছে যে রাজনৈতিক দলগুলির কি ভূমিকা ছিল, কার সাথে তারা যোগাযোগ করেছে, কোথায় কি যোগাযোগ। তো এইটা একটা সবার সম্মিলিত আন্দোলনের একটি ফল। হয়তো ছাত্ররা সামনে ছিল কৌশলগত কারণে, তো যার কারণে আপনি আন্দোলন আপনার যে ক্রেডিটটাকে নিয়ে আপনি এখন অতিরিক্ত বেনিফিট নিতে যেটা চাচ্ছেন, যেমন একটা দল গঠন হচ্ছে। আজকে যে কথাটি সেলিম ভাই বলেছে, আমরা তো নানা কথা শুনি, কোথায় তদ্বির বাণিজ্য হচ্ছে, কোথায় পোস্টিং হচ্ছে, কোথায় তাদের ডিজায়ার অনুসারে সব কিছু হচ্ছে। এগুলি আমি মনে করি একটা অতিরিক্ত বাড়াবাড়ি। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করে আগামী দিনে যদি এই অবস্থা থেকে উত্তরণ করে গণতন্ত্রের যাত্রাটা আপনি শুরু করতে চান, তখন সকল রাজনৈতিক দলগুলিকে আপনাকে আস্থায় নিতে হবে, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। কাউকে যদি আপনি অতিরিক্ত গুরুত্ব দিতে চান, সেটা কিন্তু আগামী দিনে বুমেরাং হতে পারে। তাহলে বিএনপি কি আসলে মনে করছে তাদেরকে এই মুহূর্তে রাজনৈতিক মাঠে খানিকটা কম গুরুত্ব দেওয়া হচ্ছে? বিএনপিকে না, বিএনপি সেটা মনে করছে না। বিএনপি তো আমরা তো এই রাজনীতি আমরা করে যাচ্ছি দীর্ঘ 15.5 বছর, আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনা। আপনি দেখেন এখনো দেখেন যে মিডল ট্রাই হচ্ছে। আমরা এই 7 মাসে বিএনপি যেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আমাদের প্রায় 2000 নেতাকর্মীর বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। যেখানে সংকট হচ্ছে বিএনপি সেখানে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যখন বিএনপির যখন সহযোগিতা চাওয়া হয়েছে, বিএনপি সেখানে গিয়ে দাঁড়িয়েছে। তারপরেও দেখবেন একটা ট্রায়ালের মাধ্যমে বিএনপি অপরাধী করার একটা চেষ্টা করছে। এইটা যেমন কিছু কিছু মিডিয়ারও আছে, পাশাপাশি কিন্তু আজকে এই যে সেলিম ভাইয়ের কথা যেটা চিলড্রেন পার্টি, তারাও কিন্তু একই বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ করছে। কেন? আপনারা যদি আগে আপনাদের এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে চান, আগামী দিনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে আপনারা জনগণের কাছে বলেন আমরা যদি আমাদেরকে ভোট দেন আমরা দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করব, আমাদেরকে ভোট দেন আমরা সেকেন্ড রিপাবলিক করব, আমাদেরকে ভোট দেন আমরা এই সমস্যা করব। জনগণ যদি তাদের পক্ষে থাকে অবশ্যই আমরা সেটা মেনে নেব। সাদাত হোসেন সেলিম, তাহলে কি আসলে দ্বিতীয় স্বাধীনতা কিংবা নানান রকমের ইস্যু তৈরি করে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের বিভক্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? জি, এটা সুকৌশলে করা হচ্ছে। আসলে রাজনীতিতে একটা বন্ধুর পথ, একটা মানে কঠিন পথ, এবং এটা দীর্ঘ সময়ের পথ, দীর্ঘ ধৈর্যের পথ, এবং একটা মানে পরিপক্কতার একটা বিষয় আছে। পরিপক্কতার একটা বিষয়টা যদি আপনার অনুধাবন করতে না পারে, তাহলে কিন্তু আপনার এই যে জাতিতে বিভক্ত করা এবং আপনার জাতিকে মুখোমুখি করা, সেনাবাহিনীর সাথে জনগণকে মুখোমুখি করা, সেনাবাহিনীর সাথে সরকারকে মুখোমুখি করা, এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে। ধরেন ভারতের স্বাধীনতা ইতিহাস নিয়ে তৎকালীন ভারতের শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ একটা বই লিখেছেন। বই লেখার পর তার মনে হয়েছে যে এই কথাগুলো এখন প্রকাশ করার উপযুক্ত সময় নয়। তিনি কিন্তু বইয়ের বেশ কিছু চ্যাপ্টার কিন্তু রেখে দিয়েছেন যে তার মৃত্যুর যেন 30 বছর পরে সেটা সংযোজিত হয়। তার মৃত্যু 30 বছর পরে যখন সেটা সংযোজিত হয়েছে, যখন দেখা গেছে যে ভারত বিভক্তির জন্য তিনি জওহরলাল নেহরুকে দায়ী করেছেন। তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভার সদস্য ছিলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মনে করেছেন যে ওই সময় কথাগুলো বলা ঠিক নয়। তেমনি এখন যে চিলড্রেন পার্টির অঘোষিত নেতা আপনার আসিফ মাহমুদ, যিনি এখন উপদেষ্টা পরিষদে আছেন,
এই চিলড্রেন পার্টির শিশুসুলভ একটা কথা যে আপনার রাজনীতি অনেক কথা বলতে নেই, অনেক কথা অনেক সময় বলতে নেই, সময় পেরিয়ে গেলে সেটা বলতে হয়, অথবা স্মৃতিচারণমূলক একদম রাজনীতি শেষ বয়সে লিখতে হয়। তিনি আপনার সেনাবাহিনী প্রধানের সাথে আপনার ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্য দিয়ে যেভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি বা সরকারের মুখে, এটা আমাদের কাম্য নয়, এটা একদম পারপাসলি করা হচ্ছে। আপনার এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল অবিস্মরণীয়, এবং জেনারেল ওয়াকারের যে ভূমিকা ছিল সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই শিশুসুলভ চিন্তাভাবনা করে এই জাতীয় একটা মানে বালখিল্য আচরণ করাটা, এটা আমরা আমাদের জন্য একটা অশনি সংকেত মনে করি। আমরা এখনও মনে করি যে নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, নির্বাচনটাকে আপনার দীর্ঘায়িত করা, নির্বাচনকে না দিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকার যে উদাগ্র বাসনা কয়েকজনের মধ্যে সৃষ্টি হয়েছে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এর থেকে তৈরি। এই জন্য আমরা কিন্তু একটা কথার মধ্যে আছি যে অতি দ্রুত নির্বাচনটা দিয়ে দেন, নির্বাচিত সরকার আসলে সমস্ত সংকটের সমাধান হয়ে যাবে। এই যে এখনো আসলে কেউ না কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছেন যে ঐক্যবদ্ধভাবে আসলে বাংলাদেশ আমরা নতুন প্রেক্ষাপট পেয়েছি রাজনৈতিক, সেই প্রেক্ষাপটকে আবার আসলে বিভক্তির জায়গায় নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, সেটি আসলে কেন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসবো কি করে? একটা খুব পরিষ্কার, একটা হচ্ছে যে ধরুন জনগণ 16 বছর ধরে তো তারা ফ্যাসিজমের এই বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং তার একটা মুক্তির জায়গা থেকে, এবং যে লড়াই আমরা সবাই যুক্ত ছিলাম। তো এখন আপনি আবার এসে তার মানে এই লড়াইটা তো আমরা যেটা বলছি বিচারের কাজটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, 2 নম্বরে আমরা যে রিফর্ম নিয়ে আমরা যে আলোচনাগুলো করছি, যেখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ঐক্যমতের জায়গা আছে, সেখানে আমরা একটা জায়গায় আমরা দাঁড়াবো আমরা প্লাস, এবং এর ভিত্তিতে আমরা আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এখন যেটা অনিশ্চিত একটা যে পরিস্থিতি আছে, এখনো পর্যন্ত যে সমান কাঁচের মধ্যে পারদ রাখলে যেভাবে আপনি বলতে পারেন না পারদটা কোন দিকে যাবে, বাংলাদেশ এখনো পর্যন্ত একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে, যেটা আমরা কেউ দেখতে চাই না। তাহলে এই পরিস্থিতির সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যত সম্ভব আলাপ আলোচনা করে প্রয়োজনীয় কাজগুলো আমরা সম্পন্ন করে, সরকারকে আমরা সহযোগিতা করছি। আপনি এমন সব প্রশ্ন উত্থাপন করছেন যেটা নতুন বিতর্ক তৈরি করছে, বিভাজন তৈরি করছে, নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছে। আমি মাত্র 2 দিন আগে ফিরলাম কাঠমান্ডু থেকে, তো নেপালের প্রধানমন্ত্রীর সাথে আমার 2 ঘন্টার মিটিং, এটা প্রায় 4 ঘন্টায় গড়ালো। পরে তিনি নানা প্রসঙ্গে তিনি আলাপ আলোচনা করতে চাইলেন। তিনি একটা কথা খুব গুরুত্ব সহকারে বললেন যে বাংলাদেশ দ্রুত যদি নির্বাচনে যেতে না পারে, বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা যদি চলতে থাকে, তাহলে এই অঞ্চলের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। তিনি কথা প্রসঙ্গে রোহিঙ্গা থেকে শুরু করে আঞ্চলিক অনেকগুলো প্রশ্নে তিনি কিন্তু কথাটাও উল্লেখ করলেন। ফলে আমাদের জন্য উচিত হবে অতিকথন বাড়াবাড়ি কারণের জন্য অনেক সময় অনেক অর্জন কিন্তু নষ্ট হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, দলে রাজনীতি করেন, কথা বলেন, আপনি স্টেকটা তৈরি করেন, কিন্তু এমন কিছু করবেন যেটা আত্মঘাতী, যেটা আমার 24-এর গণঅভ্যুত্থানকে যেটা আবার একটা উল্টো দিকে আবার নিয়ে যাবে। চলেন আমরা রাজনীতিটা করি এবং সামনের দিকে আমরা তাকাই। ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম এবং এবি মোশাররফ হোসেন আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন।